নমস্কার বন্ধুরা, ফেরারি মনের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এবারে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে ডুয়ার্স হয়ে কোচবিহার। এবারে ট্রিপটি একটু স্পেশাল, তার কারণ নর্থ বেঙ্গলে আমাদের হোটেল, ট্রান্সপোর্টেশন সমস্ত কিছু বুক থাকলেও কলকাতা থেকে ডুয়ার্স যাওয়ার ট্রেনের টিকিট কিন্তু আমাদের কনফার্ম হয়নি। অগত্যা ধর্মতলা থেকে বাস ধরেই আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। সারা রাতে বাসটি দুবার দাঁড়িয়েছিল, প্রথমবার 1:45 নাগাদ এবং দ্বিতীয়বার 6:30 নাগাদ। আমাদের এই সম্পূর্ণ ট্রিপটি 2 রাত্রি 3 দিনের হতে চলেছে। এবারে আমরা বেছে নিয়েছিলাম ডুয়ার্সের গ্রাস হুপার জঙ্গল কুইন রিসর্টকে। এদেরই একটি গাড়ি 3 দিন আমাদের সাথে ছিল, যে গাড়িটি আমাদেরকে শিলিগুড়ি থেকে পিক আপ করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দিয়েছিল। একটি কমপ্লিট প্যাকেজ, মানে থাকা, খাওয়া, ট্রান্সপোর্টেশন ওরাই প্রোভাইড করেছে। গাড়ি ভাড়া, ফুডিং এবং হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন। রাস্তায় যেতে যেতে বাঁদিকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমরা প্রথমেই পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজে। তিস্তা নদীর ওপর অন্যতম বাঁধ এটি। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুট করলাম। খুব জোর দিয়ে বলছি, এখানকার সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। রইল আপনাদের জন্য তিস্তা ব্যারেজের কিছু ভিডিও। এই ব্যারেজের ওপর দাঁড়িয়েই আপনি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন। এই যে ব্যারেজটি বা বাঁধটি, এখানে মোট 54টা গেট আছে। এটা 1998 সালে স্থাপিত হয়েছিল। এখান থেকে বেরিয়ে লাটাগুড়ি হয়ে গরুমারার গভীর জঙ্গলের ভেতর থেকে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম আমাদের এবারের আস্তানা গ্রাস হুপার রিসর্টের দিকে। চারদিক দিয়ে চা বাগানে ঘেরা এই রিসর্টের পরিবেশ আপনার মনকে মুগ্ধ করবেই করবে। রিসর্টে পৌঁছেই আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের আইটিনারি অনুযায়ী নেক্সট ডেস্টিনেশন গরুমারা ন্যাশনাল পার্কের দিকে। গরুমারা জঙ্গলে জিপ সাফারি করার আগে আমরা ঢু মেরে নিই মংপং ফরেস্ট ভিলেজে। আপনি চাইলে এখানেও থাকতে পারেন, এখানেও স্টেইংয়ের ব্যবস্থা রয়েছে। এবারে আমরা এসে পৌঁছেছি গরুমারা জঙ্গলে জিপ সাফারি করার জন্য। জিপ সাফারির টাইমিং সকাল 6:30 থেকে 9টা এবং দুপুর 1টা থেকে 3:30। 1.5 ঘন্টার এই রাইডটিতে এক একটি জিপে 6 জন করে পর্যটককে অ্যালাউ করা হয়, তার সঙ্গে একজন গাইডও থাকবে। গাইডের জন্য আলাদা 300 টাকা দিতে হয় এবং সাফারির জন্য 1,500 টাকা। আপনি চাইলে এলিফ্যান্ট সাফারিও করতে পারেন। এখানে মনে রাখবেন, উত্তরবঙ্গের যে কোনো জঙ্গল সাফারি 15ই জুন থেকে 16ই সেপ্টেম্বর, মানে মেইনলি বর্ষাকালের সময়টায় বন্ধ থাকে। এই জঙ্গলে মূলত গন্ডার, বাইসন, হাতি, হরিণ, ময়ূর, জাগুয়ার, ব্ল্যাক প্যান্থার এবং বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়। যদিও পৃথিবীর যে কোনো জঙ্গলে পশু পাখি দেখা পাওয়া কিন্তু সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার। আপনারা অনুরোধ করলে হোটেল কর্তৃপক্ষই আপনাদের জন্য জঙ্গল সাফারির টিকিটের ব্যবস্থা করে রাখবেন। গভীর জঙ্গলের ভেতরে অসাধারণ সুন্দর একটা জঙ্গল সাফারির অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে চললাম আমাদের রিসর্টের দিকে। বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই বিশেষ কিছু আর করার নেই। আজ আমাদের রিসর্টে রাতের বেলা বনফায়ার এবং ট্রাইবাল ডান্সের ব্যবস্থা করা হয়েছে। যেমনটা আপনাদের বলেছিলাম, রাতের বেলা হোটেলেই আমাদের জন্য বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল। এই রিসর্টে আমরা যারা ছিলাম এবং বাদবাকি পর্যটকরা মিলে এই ট্রাইবাল ডান্সটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। দুর্দান্ত একটা সন্ধ্যা আমরা সবাই মিলে কাটালাম। সত্যি বলতে এই স্মৃতিগুলো জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গে থাকবে।
অবিস্মরণীয় একটা সন্ধ্যা কাটিয়ে রাতের বেলা ডিনার করে আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এখানে বলে রাখি, রেসর্টের রুমগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং এদের সার্ভিস খুব ভালো। আমাদের রুমের ভেতরকার ছবি রইল আপনাদের জন্য। পরের দিন ঘুমটা ভাঙলো এক কাপ গরম চার সাথে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে কিছু ফটোশ্যুট আমরা করে নিলাম। এই যে চা বাগানের মাঝে ময়ূরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রিসর্ট থেকেই তোলা। এবারে আমরা বেরিয়ে পড়লাম ডুভাসকে এক্সপ্লোর করার জন্য। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন মূর্তি রিভার পয়েন্ট। গরুমারা এবং চাপামারি জঙ্গলের পাশ থেকেই বয়ে চলেছে মূর্তি রিভার। তার এই সিনিক বিউটি আপনার মনকে মুগ্ধ করবেই। এবারে আমরা এসে পৌঁছেছি বিন্দু ব্যারেজে। ভুটান এবং ভারত সীমান্তে অবস্থিত বিন্দু ব্যারেজটির ওপর দিয়ে হেঁটে গিয়ে আপনি ভুটানে পৌঁছে যেতে পারবেন। আমরা যে পাড়ে দাঁড়িয়ে আছি এটা ভারতবর্ষ, ও পাড়টা ভুটান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে এখান থেকে ফিরে যেতে আপনার মন চাইবে না। একরকম বলতে পারেন প্রকৃতিকে ক্যামেরার লেন্সে বন্দি করার চেষ্টা করলাম আমরা। এই বিন্দু পয়েন্টে একটি ছোট বাজারও রয়েছে। আপনি চাইলেই সেখান থেকে লোকাল জিনিসপত্র কিনতে পারেন। লক্ষ্য করে দেখলাম ভারতীয় এবং ভুটানি দুটো দেশেরই জিনিসপত্র এখানে পাওয়া যায়। বিন্দু থেকে বেরিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। এখানে বলে রাখা প্রয়োজন, যেহেতু আমরা হোটেলে দুপুরবেলা লাঞ্চটা নিচ্ছি না, সেহেতু হোটেল কর্তৃপক্ষই এই হোটেলটির ব্যবস্থা করে দিয়েছেন। এখানে আমরা খাওয়া দাওয়া করব, বিল কিন্তু আমাদের দিতে হয়নি, সেই বিল মিটিয়েছেন আমাদের হোটেল কর্তৃপক্ষই। যেহেতু আমরা প্যাকেজ বুকিং করেছিলাম, সেহেতু আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং সন্ধ্যাবেলা টিফিন ইনক্লুড ছিল। তাই ওরা আমাদের এই হোটেলের সন্ধান দেয় যে এখান থেকে আমরা খেয়ে নিতে পারি। এই হোটেলটিরও খাবারের কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো এবং সত্যি বলতে গ্রাসহোপার কর্তৃপক্ষের এই ব্যবস্থাটা আমাদেরকে খানিকটা অবাকও করেছিল। থ্যাংক ইউ গ্রাসহোপার। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি আমাদের আগামী গন্তব্য জলঢাকা হাইড্রা প্রজেক্টে। জলঢাকা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় 27 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। পাহাড়ি রাস্তার ওপর থেকে আঁকাবাঁকাভাবে বয়ে চলা জলঢাকা নদীর সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। এখান থেকে বেরিয়ে আগামী ডেস্টিনেশনে যাওয়ার আগে জঙ্গলের রাস্তায় বসে কিছু ফটো তুলে নেওয়া। আমরা এসে পৌঁছেছি আমাদের আগামী ডেস্টিনেশন গাইরিবাস ভিউ পয়েন্ট। তিস্তা নদীর ওপর গড়ে ওঠা এই ভিউ পয়েন্টটি অসাধারণ সুন্দর। স্থানীয় কিছু মানুষের মুখে শুনলাম পাহাড় দেখে নাকি এখানকার লোকেরা বুঝতে পারে কোনটা কোন দেশ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকের পাহাড়গুলো নাকি ভুটানের অন্তর্ভুক্ত। অবাক করা ব্যাপার। আমরা এবারে এসে পৌঁছেছি সামসিং ভিউ পয়েন্টে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত এই ভিউ পয়েন্টটি। ঘিরে রয়েছে নানা রকম পাহাড়, চা বাগান এবং নিচ থেকে বয়ে চলেছে মূর্তি নদী। ঘড়ির কাঁটায় সময় প্রায় বিকেল 5:30। সন্ধ্যা নামছে এবং সন্ধ্যার এই আলো আধারিতে অসাধারণ সুন্দর লাগছে এই সামসিংকে। এবার আমরা ফিরে যাব আমাদের রিসর্টের দিকে। কালকে আমাদের জার্নির শেষ দিন। কাল আমরা বেরোবো কোচবিহারের উদ্দেশ্যে। আজকেই ডুভার্সে আমাদের শেষ দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে আমাদের রিসর্টের বেশ কিছু ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের জার্নির উদ্দেশ্যে। ডুভার্সকে বিদায় জানানোর আগে আমরা ঘুরে নেব লাল ঝামেলা বস্তি। ডুভার্স এবং জলপাইগুড়ির বর্ডারে অবস্থিত লাল ঝামেলা বস্তি নামে যতই ঝামেলা থাকুক, জায়গাটি কিন্তু সত্যি অসাধারণ। এক কথায় স্বীকার করছি, এবারে যে কটা জায়গায় ঘুরেছি তার মধ্যে এই জায়গাটি অন্যতম সেরা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য থেকে চোখ ফেরানো যায় না। এবারের মতো ডুভার্সকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম কোচবিহারের দিকে। কোচবিহারে গিয়ে আমরা দেখব কোচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির। আমরা এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান কোচবিহার রাজবাড়িতে। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। শুক্রবার বাদে বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে 5টার মধ্যে এর ভেতরে পর্যটকরা চাইলে ঢুকতে পারেন।
এখানে ঢোকার এন্ট্রি ফি 20 টাকা। রাজবাড়ির ভেতরে একটি মিউজিয়াম রয়েছে, যেই মিউজিয়ামে তৎকালীন রাজাদের ব্যবহৃত জিনিস এছাড়াও প্রচুর কষ্টি পাথরের মূর্তি রয়েছে। এই রাজবাড়ির ইতিহাস থেকে জানা যায় এটি তৈরি হয়েছিল 3 তলা হিসাবে, কিন্তু 1897 সালে একটি ভূমিকম্পের পর 3 তলাটি এর ভেঙে পড়ে। সম্পূর্ণ রাজবাড়ি ক্যাম্পাসটি অত্যন্ত সুন্দর সাজানো গোছানো এবং এর মেনটেনেন্সও যথেষ্ট ভালো। আমার স্ট্রংলি রেকমেন্ডেশন রইল, ডুয়ার্সের দিকে ঘুরতে এলে কোচবিহার রাজবাড়িটি অবশ্যই ঘুরে দেখবেন। সম্পূর্ণ রাজবাড়িটি ঘুরে দেখতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা সময় লাগতে পারে। রাজবাড়ির অন্দরমহলের অসাধারণ ভাস্কর্যের কিছু ছবি রইল আপনাদের জন্য। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব এবারের আমাদের শেষ গন্তব্য মদনমোহন টেম্পলের দিকে। এটি হলো মদনমোহন টেম্পল। কোচবিহার শহরের ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই মন্দিরটি খোলা থাকে প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মদনমোহন বা শ্রীকৃষ্ণের এই মন্দিরটিও তৈরি করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণী। 1885-তে শুরু হয়ে 1889-এ এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। মন্দির প্রান্তরটি অত্যন্ত সুন্দর এবং খুব শান্তশিষ্ট। এবারে আমরা ফিরে চললাম আমাদের শহর কলকাতার দিকে। নিউ কোচবিহার জাংশন থেকে আমরা ট্রেন ধরব, যে ট্রেনটি আগামীকাল আমাদের সকালবেলা শিয়ালদাতে নামাবে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটি এপিসোডে।